অলরাইট। ওকে, হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? কি অবস্থা বলো তো? একটু মনে হয় দেরি হয়ে যাচ্ছে না ভাইয়া? এই যে মাত্র 5 মিনিট দেরি হয়েছে। ব্যাপার না, আমরা 5 মিনিট পোষায় দিব। বুঝতে পারছো তো আসলে এই টেকনোলজিক্যাল বিষয়গুলো আহ, যেমন ভালো তেমন খারাপ, তাই তো? এই যে তোমরা আসলে, আমরা ক্লাস শুরু করেছিলাম, কিন্তু আমি জানতে পারলাম যে আসলে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছিলে না। তো যেহেতু সাউন্ড পাওয়া যাচ্ছিল না, এই জন্যই আসলে 2-5 মিনিট দেরি হয়ে গেল এটা ঠিকঠাক করতে। ব্যাপার না। তো কেমন আছো? আগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, একটু তোমাদের কথা শুনি। তোমাদের সাথে অনেকদিন কথাবার্তা হয় না। কেমন আছো আগে সেটা বলো। আমি মোটামুটি ভালো আছি। তাওহিদ বলছো ভাই নামাজের বিরতি দিলে ভালো হয়। আচ্ছা, নামাজের বিরতি দেওয়ার কি সময় আসলে এই ক্লাসের প্রয়োজন আছে? আমার তো মনে হয় না দরকার আছে। আমার ক্লাস টাইম কয়টা? 6টা 15 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস। সো আমার মনে হয় 6টা 15 পরেই মূলত আজান দিবে, আমি যতটা জানি। তো আমার মনে হয় তারপরে তোমরা নামাজ পড়তে পারবে। ওকে। সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আমাদের ক্লাস টাইমটা এমন সময় যাতে করে তোমার নামাজে ডিস্টার্ব না হয়। ইভেন কি বলে, আমরা তো নামাজ জন্য ব্রেক দিই যখন আজান থাকে। আজান যদি ক্লাসের মধ্যে আজান দেওয়া হয়, আমরা ওই সময়টা ব্রেক দিয়ে দিই। তো কি অবস্থা বলো? ভালো হচ্ছে সবাই, তাই তো? ভাইয়া আজকে একটা গান শোনাবেন প্লিজ। আচ্ছা, আসলে সত্যি কথা বলতে গান শোনাবো ভাইয়া, গান শোনানোর কোনো সমস্যা নাই। অবশ্যই শোনাবো, কিন্তু আজকে যে টপিক, এই টপিকের মধ্যে এখন এই টপিকের গানই শেষ হয় কিনা এইটা নিয়েই হচ্ছে আমি টেনশনে আছি। তো আগে এই টপিকটা আমরা একটু শেষ করি। শেষ করার পরে তারপরে হচ্ছে সুযোগ থাকলে, আর না হলে পরের ক্লাসে। আসলে এই টপিকগুলো এমন ইম্পর্টেন্ট যে আসলে এর মধ্যে সময় নষ্ট করাটা একটু টাফ। আর আসলে গান শোনানোর তো একটা সময় লাগে, সেই মুড মেজাজ কিছুই নাই। আচ্ছা, আসরের নামাজ 5টা 15 মিনিটে। রবিন, আমাকে একটু জানিও তো বাবা, এর মধ্যে যদি নামাজে ব্রেক থাকে। ঠিক আছে। এই তোমরা নামাজের বিরতি নিয়ে টেনশন করো না। যদি নামাজে বিরতি দিতে হয় অবশ্যই দিব। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। তো চলো আমরা তাহলে, যেহেতু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, মূলত আজকে আমরা সমাজ নিয়ে কাজ করব। তো সমাজ তো আসলে তোমরা ছোট্টবেলা থেকে শুনেছো যে আসলে সমাজ শিখতে অনেক সময় 6 মাস সময় লাগে। অর্থাৎ প্রায় 6 মাস সময় লেগে যায় সমাজ শিখতে, এরকম একটা কথা ছোটবেলা থেকে আমি কিন্তু অনেকবার শুনেছি। হ্যাঁ? আমি যখন তোমাদের মতো ক্লাসে ছিলাম, তো দেখা যেত যে এমনিতেই সমাজ কঠিন লাগতো। আর বড় ভাইয়েরা বা অনেক স্যারেরা ছিলেন, ওনারা আরো ভয় ধরিয়ে দিতেন। বলতেন যে আসলে সমাজ শিখতে এত সময় লাগে, অত সময় লাগে, আরো কত কিছু। কেমন? তো আসলে সমাজ শিখতে 6 মাস না, আমরা কথা দিচ্ছি সমাজ আমরা 2টা ক্লাস, অর্থাৎ সর্বোচ্চ 2 থেকে আড়াই ঘন্টার ক্লাসে সমাজটা খুব সুন্দর করে বুঝবো, পড়বো, জানবো। আর এটার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে ভাইয়ার কথা। এবং হচ্ছে, যেহেতু সমাজ টপিকটা ইম্পর্টেন্ট, আমরা যে যেখান থেকে ক্লাস করছি না কেন, অন্তত পক্ষে আমরা একটা খাতা এবং একটা কলম নিয়েই হচ্ছে আজকে ক্লাসটা শুরু করব। আর সর্বশেষ কথা হচ্ছে, সমাস এক একজন পড়ে এক একভাবে, এক একভাবে জানে। আহ, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের মতো করে সমাজটা শিখব। ঠিক আছে? এক একজন স্যার এক একভাবে পড়ান, এক একটা বইয়ে এক একভাবে প্রেজেন্ট করা থাকে, কিন্তু আমরা চেষ্টা করব একেবারেই শর্টকাটে যাতে সমাজটা শিখতে পারি। কেমন? তো চলো আমরা একেবারে শুরু করছি। একেবারে আজকে আমরা সমাসের মূলত হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাস, এই 2টা জায়গা নিয়েই হচ্ছে মূলত আমরা আজকে একটু কাজ করব। কেমন? তো চলো, দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাসে যাওয়ার আগে আমি হচ্ছে একেবারে সমাসের বেসিক থেকে আলোচনা করছি। তোমরা চেষ্টা করবা আহ, একটা খাতা এবং একটা কলম নিয়ে সুন্দর করে বসে যাও। আমি সুন্দর করে, আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি, এবং আশা করছি আহ, ক্লাসটা করার শেষে আমরা মোটামুটি সমাস আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করা যাক। যে কথাটা একটু আগে বলছিলাম, যে সমাস এক একজন এক একভাবে পড়ায়, কিন্তু আমি আমার মতো পড়িয়ে দিচ্ছি, এবং আমি বিশ্বাস করি যে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এটা যদি তুমি একটু বুঝতে পারো, আমার মনে হয় তোমার আর কারো কাছে পড়া লাগবে না। হুম। সো চলো তাহলে শুরু করা যাক। নামাজি বিরতি নিয়ে কথা হচ্ছিল রবিন, ওটার কোনো
সমাধান। আচ্ছা, আমার এই মুহূর্তে একটা ব্ল্যাঙ্ক স্লাইড দরকার। ওকে ওকে, ঠিক আছে। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম একটাই কারণে, যে সমাজটা হচ্ছে আমরা আমাদের মতো করে শিখবো, ঠিক আছে? আর তার আগে অবশ্যই আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে দিব, কেননা তোমরা অনেকেই আছো ক্লাসে উল্টা পাল্টা কমেন্ট করো, তখন দেখা যায় যে আহ, আমিও তো এককালে তোমাদের মতো ছিলাম, তাই তো? আমারও কেন জানি মনোযোগটা তোমার দিকে চলে যায়, মনে হয় তোমার সাথে একটু গল্প করি, আড্ডা দেই, কিন্তু আসলে 1 ঘন্টার ক্লাসে আড্ডা যদি দিতে যায় তাহলে তো ক্লাসই শেষ হবে না। ওকে, সো আমরা সময় করে আড্ডা দিব, কিন্তু এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোতে আড্ডা কম দিব, একটু বুঝিয়ে নি, কেমন? তো চলো আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমরা তোমাদের মতো বুঝে নিও। একেবারে সহজে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পলটা হচ্ছে ঠিক এরকম। সিংহ চিহ্নিত আসন, এটাকে যদি আমি বলি এক কথায় সেটা হচ্ছে সিংহাসন, ঠিক আছে? তো মনে করো যে পরীক্ষায় সাধারণত প্রশ্ন কেমন হয়, পরীক্ষায় সমাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এসএসসি লেভেলে, সাধারণত এমসিকিউ আকারে প্রশ্ন থাকে, অর্থাৎ মূল শব্দটা থাকে, যেমন মনে করো এটা একটা মূল শব্দ যে সিংহাসন, এই সিংহাসন শব্দটা তোমার হচ্ছে ব্যাস বাক্য করতে হবে এবং হচ্ছে সমাসের নামটা লিখতে হবে। সাধারণত এই ধরনের প্রশ্নই কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা সমাসের হচ্ছে একেবারে যেহেতু বেসিক থেকে শেখার চেষ্টা করছি, আমরা একটু আমাদের মতো বুঝি। আমরা খুব সহজে বুঝবো, সেটা হচ্ছে মূল যে শব্দটা থাকে, এই মূল শব্দটাকে বলা হয় সমস্ত পদ, আর এই সমস্ত পদকে ভেঙে আমরা এই যা যা লিখেছি এইটাকে বলা হয় সমস্যমান পদ, বা সমস্যমান পদের সুন্দর আর একটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সাধারণত কি হয়, পরীক্ষায় একটা শব্দ থাকে, সেই শব্দটার হচ্ছে আমরা ব্যাস বাক্য বলি। তো দেখো, মূল শব্দটাকে বলছি সমস্ত পদ, আর সমস্ত পদকে আমরা ভেঙে যেটা যেটা লিখি সেটাকে আমি বলতে পারি সমস্যমান পদ, বলতে পারি ব্যাস বাক্য, অথবা বলতে পারি বিগ্রহ বাক্য। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন আমি যে কথাটা বলবো এটা সবাই খুবই একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। আমরা মূলত এই সমাস এই টপিকটাই এই দুইটা শব্দের উপর ভিত্তি করে শেখার চেষ্টা করব। শব্দ দুইটা হচ্ছে এই এই যে ব্যাস বাক্য বা সমাস, দুঃখিত, সমস্যমান পদ আমরা যেটা বললাম, এই ব্যাস বাক্যের মধ্যে একাধিক পদ থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। তবে আমরা মনে রাখবো সবসময় যে ব্যাস বাক্যের মধ্যে বা ব্যাস বাক্যের একেবারে পূর্বে বা প্রথমে যে পদটা থাকে তাকে আমরা বলছি পূর্ব পদ, আর ব্যাস বাক্যের একেবারে শেষে বা পরে যে পদটা থাকে তাকে আমরা বলছি পরপদ। পরপদকে অনেক সময় উত্তর পদও বলা হয়, তো ওইটা আমাদের এত জানার দরকার নেই, ও আমাদের অত কাজেও লাগবে। এই পূর্বপদ এবং পরপদ এই দুইটার উপর ভিত্তি করেই কিন্তু ভাই আমরা সমাজটা শিখব, পুরো সমাজটাই। মানে সমাজ আসলে এক একজন এক একভাবে পড়ায়, এক একভাবে বোঝায়, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো স্টুডেন্ট যদি পূর্বপদ এবং পরপদ এই কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার করতে পারে, তার পক্ষে সমাজ প্রায় অর্ধেকই সোজা হয়ে যায়। কেমন? তো চলো আমরা একটু ইজি করছি বিষয়টা, যে আহ, সমস্ত পদকে ভেঙেই মূলত সমস্যমান পদই হয়, বা ব্যাস বাক্য যাই হোক, কোনো সমস্যা নেই। এই ব্যাস বাক্যের মধ্যে পূর্বে যে পদটা থাকে সেটাকে আমরা বলি পূর্বপদ, আর এই ব্যাস বাক্যের পরে, অর্থাৎ ব্যাস বাক্যের একেবারে শেষে যে পদটা থাকে তাকে বলা হয় হচ্ছে মূলত পরপদ। ক্লিয়ার?
ওকে, আমি জানি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই পূর্বপদ এবং পরপদ এই কনসেপ্টটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো, আমরা একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। আমি আবারও বলছি, ব্যাস বাক্যের পূর্বে অর্থাৎ প্রথমে যে পদটা থাকে সেটা পূর্বপদ, আর ব্যাস বাক্যের শেষে বা পরের দিকে যে পদটা থাকে তাকে বলে পরপদ। পূর্বপদ এবং পরপদ এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। এটা এখন সহজ, আমি এখনো পড়ানোর মধ্যে ঢুকিনি, কিন্তু কথা হচ্ছে আমি কেন জিজ্ঞাসা করতেছি জানো ভাইয়া? কেননা আমি সমাজটা পড়াবোই তোমাদের হচ্ছে এই পূর্বপদ আর পরপদ এই দুইটা টার্মের উপর বেসিস করে, আর কিছু পড়াবো না। দেখো, আর কিছু পড়াবো না, ঠিক আছে? সো থ্যাংক ইউ, আমরা কমেন্ট বক্সটা আবার অফ করে দিচ্ছি। ওকে, সো পূর্বপদ বুঝলাম, পরপদ বুঝলাম। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আপাতত এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। তোমরা চাইলে এটা ছবি তুলেও রাখতে পারো বা খাতায় লিখেও রাখতে পারো। এখান থেকে কিন্তু আমরা সমাজটা আস্তে আস্তে বুঝবো। বইয়ে বইয়ের মতোই লেখা থাকে, বইয়ের ভাষা অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। তো যেহেতু কষ্ট হয় সেই জন্য হচ্ছে আমরা আমাদের ভাষায় পড়ছি, কেমন? কিন্তু দেখো, তুমি যদি চাও তুমি কিন্তু বইয়ের ভাষাতেও কিন্তু যেতে পারো। এই যে দেখো, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলতে কি বোঝায়? এই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। কি বলেছিলাম আমি? মূল যে শব্দটা থাকে, জয় পতাকা, এটা হচ্ছে মূল শব্দ, আর এই মূল শব্দটাকে আমরা বলছি সমস্ত পদ। ক্লিয়ার? এবার এই সমস্ত পদকে ভেঙে আমরা কি লিখি? সমস্ত পদকে ভেঙে আমরা সবসময় লিখি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যাই লিখি না কেন জিনিস একই। তবে সাধারণত বলা হয় যে সমস্ত পদকে ভেঙে যেটা আমরা লিখি এটাকে সাধারণত বলা হয় ব্যাস বাক্য। আমি কি বোঝাতে পারলাম? আমরা এটাকে সাধারণত বলি কি? আমরা এটাকে সাধারণত বলি ব্যাস বাক্য। ক্লিয়ার? ওকে, তো দেখো আমি এতক্ষণ ধরে ভাই যা যা বলেছিলাম এখানে কিন্তু ঠিক তাই, এই জন্য আমি আর বেশি ব্রিফিং বা ব্যাখ্যা যাচ্ছি না, ঠিক আছে? সমাসের প্রয়োজনীয়তা কি এ আমার জীবনে কোনো কাজে লাগবে না, পড়ার দরকার নেই। তবে হ্যাঁ, সমাস কি করে? নতুন শব্দ তৈরি করে, ভাষাকে সমৃদ্ধ করে, ভাষাকে সুন্দর করে। এ আমার লাইফে কোনো কাজে লাগবে না, সুতরাং আমার এত বোঝার দরকার নাই। ওকে, আমরা বরং একটা কাজ করি, আজকের ক্লাসে আমাদের যে মূল দুইটা টপিক দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাস, আমরা সেখানে একটু চলে যাই। ক্লিয়ার? এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি দুইটা নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা এখন আলোচনা করব, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের দেশের ছেলেমেয়েরা কেন জানি, আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি জীবনে যে এই দ্বন্দ্ব সমাস লিখতে যে এই বানানটা কেন জানি তারা ভুল করে। দ্বন্দ্ব লিখতে যে লিখে ফেলে দ্বন্দ্ব, ওই যে মারামারি গুতাগুতি করে মানুষ এই। কিন্তু বাবা এটা দ্বন্দ্ব না, এটা মারামারি কিছু না, এটা হচ্ছে এই দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন, সংযোগ। এবং দেখো বাবা, এটা কিন্তু দ্বন্দ্ব না, এই প্রথম দয়ের নিচেও ব এবং এই দয়ের নিচেও কিন্তু ব, অর্থাৎ এটা কিন্তু দ্বন্দ্ব, নট দ্বন্দ্ব। কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? সো বানানটা প্রথমত খেয়াল করতে হবে, তারপরে দেখো আমরা এই দ্বন্দ্ব সমাসটা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো, ক্লাসের শুরুতে বলেছি এবং আগামী দুইটা বা একটা ক্লাসে এটাই বারবার বলবো, পূর্বপদ পরপদ, এটার উপর ভিত্তি করেই আমি এটা বোঝার চেষ্টা করব। যেমন দেখো ভাইয়া, আমরা স্লাইডে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সোনা রূপা, এটা ছিল মূল শব্দ, এটাই ছিল মূল শব্দ, এটার ব্যাস বাক্য করেছে আমি সোনা ও রূপা। এবার তাহলে কি হলো, আমি যদি তোমার কাছে প্রশ্ন করি এই সোনা ও রূপা এটার মধ্যে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, তুমি আনসার করতে পারবা না? আমি কিন্তু জানি তুমি আনসার করতে পারবা। এইটাই হচ্ছে মূলত পূর্বপদ, আর রূপা এটা হচ্ছে মূলত পরপদ। এটা নিয়ে তো আমাদের কারো কোথাও কোনো কনফিউশন নাই, একেবারেই কোনো কনফিউশন থাকার কথা না। সো এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ। আর তোমার সাথে আমার কথা কি ছিল? পূর্বপদ ও পরপদের উপর ভিত্তি করেই হচ্ছে আমরা সমাসটা শিখব। এবার আমরা বলতে যাচ্ছি যে সমাসে এই পূর্বপদ এবং পরপদ
উভয়ের অর্থ প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাস। যেমন দেখো এখানে আমি ব্যাস বাক্য করেছিলাম সোনা ও রূপা। তো একটু চিন্তা করে দেখো তো, আমরা কিন্তু এই যে ব্যাস বাক্যটা করেছি এখানে কিন্তু ওই দুইটা পদের অর্থই কিন্তু সমানভাবেই প্রাধান্য দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে হয়তো স্বর্ণের থেকে রূপার একটু দাম কম, কিন্তু দেখবা যে মানুষ কিন্তু অহরহ এগুলো মুখে বলে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝলাম। আমি আমার মতো করে একটা এক্সাম্পল দেই। যেমন আমি বললাম মা বাবা, এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা, ঠিক কি না? তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। তো দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে মা ও বাবা এই দুইটা শব্দে কিন্তু এটা কমন সেন্সের ব্যাপার। এখানে পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থই কিন্তু সমানভাবে প্রাধান্য পেয়েছে। মাকে ছাড়া বাবা বা বাবাকে ছাড়া মা কিন্তু আসলে কখনোই কল্পনা করা যায় না। আর যেহেতু দুইটা পদের অর্থই সমানভাবে প্রাধান্য পেয়েছে, সেহেতু আমরা বলতে পারি এটা কি, এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, আমার মনে হয় আমি এতক্ষণ ধরে যা বলছি তোমরা সব কিছু বুঝতে পারছো, এখানে না বোঝার মতো কিছু নাই। এটাই হচ্ছে ভাই দ্বন্দ্ব সমাসের একেবারে বেসিক কথা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি কমেন্ট বক্সটা আরেকবার একটুখানি অন করে দিচ্ছি 1 মিনিটের জন্য। দ্বন্দ্ব সমাসের বেসিক যেটুকু আলোচনা করলাম, কে কে বুঝতে পেরেছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সবাই বুঝতে পারছো কিনা। না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই। আমি একভাবে না 10 ভাবে বুঝাই দিব, কিন্তু তোমাকে বুঝতে হবে। আমার ক্লাসে না বুঝলে তুমি কিন্তু বই পড়ে এই ধরনের টপিক বুঝতে পারবা না। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা কমেন্ট বক্সটা আরেকবার অফ করে দিচ্ছি। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। আর দু একজন বলছো যে ভাই অলুক মানে কি, অলুক দ্বন্দ্ব কি, আমি বুঝাই দিব ভাই, ডোন্ট ওয়ারি। এইটা হচ্ছে একেবারে বেসিক আলোচনা। সো একেবারে মূল জিনিসটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, বাকিটা অটোমেটিক ভাবে হয়ে যাবে। একটা বিল্ডিং এর আগে তো আমাদের ফাউন্ডেশন করতে হবে, তাই না? তারপরে না ওইটার উপরে আমি যতটা গাঁথতে চাই গাঁথতে পারবো। এখন এইগুলো হচ্ছে সাপোজ দ্বন্দ্ব সমস্যা, এটা হচ্ছে মূল আলোচনা। হ্যাঁ, তো পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য কিভাবে পায়, তারপরে না আমরা বুঝতে পারবো যে কোনটা সমার্থক দ্বন্দ্ব কোনটা বিরোধার্থক দ্বন্দ্ব, এটা সেটা পরে বোঝা যাবে। ক্লিয়ার? তো দ্বন্দ্ব সমাসকে আমরা বেশ কয়েকভাবে ভাগ করতে পারি। এই হচ্ছে সেই ভাগের প্রকরণ, অর্থাৎ মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থ, সংখ্যাবাচক, সহচর দ্বন্দ্ব, এটা জীবনেও কোনো কাজে লাগবে না। বহুপদী দ্বন্দ্ব ওইভাবে কাজে লাগবে না, একসারি দ্বন্দ্ব কাজে লাগবে না, বহুপদীটাও লাগবে না। তবে অলুক দ্বন্দ্বটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এইভাবে আমার বলা উচিত না এটা কোনো কাজে লাগবে না, কিন্তু তারপরও আমি কোন সেন্সে বললাম, এগুলো আসলে কখনো ওইভাবে প্রশ্ন এখান থেকে অত দেখা যায় না, তাই বললাম। তবে হ্যাঁ, আমাদের কিন্তু পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেননা যে কোনো কিছু জেনে রাখা ভালো। ভবিষ্যতে কখন কোথায় কোনটা কাজে লাগবে এটা সত্যি কথা বলতে আমরা কিন্তু কেউই জানি না। আমি কি বোঝাতে পেরেছি? সো এখন হয়তো অত ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, কিন্তু দেখা গেল কোনো না কোনো একটা সময় এটা তোমার কাজে লাগবে। তো যাই হোক, চলো আমরা এগুলো একটু টুকটাক করে বুঝি। এটা আমরা একেবারে কমন সেন্স দিয়ে বোঝা যায়, এটা বেশি পড়া লাগে না। মিলনার্থক দ্বন্দ্ব বলতে কি বোঝায়? মিলনার্থক দ্বন্দ্ব বলতে বোঝায় যেটার দ্বারা মিলন বোঝায়। মিলন শব্দের অর্থ কি? মিলন শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। সম্পর্ক মানে সংযোগ, অর্থাৎ যে কোনো ভাবেই হোক ওই দুইটা শব্দের মধ্যে একটা সুন্দর মিলন বা সম্পর্ক থাকে। যেমন জিন পরি, দেখবা যে সম্পর্কটা কেমন, মানুষের মুখে মুখেই কেন জানি এই শব্দগুলো অনেক বেশি প্রচলিত। হ্যাঁ, তারপর আমি বললাম বাবা মা, আমি বললাম না একটু আগে বাবা মা, জিন পরি, কুশীলব, কুশলভ, এটা মূলত একটু কঠিন, রামচন্দ্রের দুই ছেলের নাম। এটা হচ্ছে হিন্দু মিথোলজি অনুযায়ী পৌরাণিক কাহিনী, রামায়ণের দুইটা চরিত্র, কুশ এবং লব।
তারপরে দম্পতি, দম ও পতি অর্থাৎ জায়া ও পতি যেটা আমরা বলি। তো দেখো স্বামী স্ত্রী, বাবা মা, জিন পরি এই শব্দগুলো কি একটু লক্ষ্য করে দেখো, একটা শব্দের সাথে কিন্তু আর একটা শব্দের খুব সুন্দর মিলন ঘটে এই জায়গাগুলোতে। আর এই জন্যে এইটার নাম হচ্ছে মূলত মিলনার্থক দ্বন্দ্ব। আশা করছি ভাইয়া বুঝতে পেরেছি। এইগুলো ভাইয়া তোমরা, আমি জানি অনেকে কি করো, কষ্ট করে মুখস্থ করো। আমার কেন জানি মনে হয় এই টপিকগুলো আসলে কষ্ট করে মুখস্থ করার টপিক না। তোমরা যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে রিডিং পড়ে যাও তাহলে এমনি পারা যায়। এটা কখনোই মুখস্থ করা লাগে না। কিন্তু আমি তোমাদের অনেককে দেখেছি কেন জানি তোমরা অনেক মুখস্থ করতে চাও, আর তখনই কিন্তু মূলত বিপদে পড়ে যাও। এরপরে আমরা যেটা বুঝতে চাচ্ছি বা বুঝবো সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আচ্ছা, সমার্থক দ্বন্দ্ব কাকে বলে, কয় প্রকার, কি কি, আমার তো এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। আমি আমার কমন সেন্স থেকে কিন্তু সমার্থক দ্বন্দ্বটা খুব সুন্দর করে বুঝতে পারি। সমার্থক বলতে কি বোঝায়? ইংরেজিতে যেটাকে বলা হয় সিনোনিমাস ওয়ার্ড বা সমার্থক শব্দ কি, অর্থাৎ একটার পরিপূরক আরেকটা শব্দ। যেমন বই যা পুস্তক তাই, একই কথা। ঘর যা বাড়ি তাই, একই কথা। তো একটার সমার্থক শব্দ হচ্ছে মূলত আরেকটা। তো যখন আমরা দেখব ঠিক এইরকম সমার্থক শব্দ রয়েছে একে অন্যের, তখন হয়ে যাবে ওইটা হচ্ছে মূলত সমার্থক দ্বন্দ্ব। এবং আরেকটা বিষয় একটু এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ভাইয়া পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থই কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। আর যেখানে পূর্বপদ এবং পরপদ দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে মূলত সমার্থক দ্বন্দ্ব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। বিপরীতার্থক শব্দ কিচ্ছু পড়া লাগে না, প্রত্যেকটা শব্দই দেখো একে অন্যের বিপরীত, একে অন্যের বিপরীত। আর যেখানে আমরা দেখবো এরকম একে অন্যের বিপরীত সেটা হচ্ছে বিপরীত শব্দ। এখন কেউ যদি এই ক্লাস কি বলবো, এখন তো তোমরা কি বলবো, ক্লাস 10-এ এই অবস্থায় এসে যদি তোমরা বলো যে ভাইয়া আমি একটা শব্দের বিপরীত অর্থ চিনি না, তাহলে আমার পক্ষে আসলে সরি বলা ছাড়া আর কিছু করার নেই। তবে আমি বিশ্বাস করি তোমাদের ক্লাসে এমন কেউ নাই যে আসলে বিপরীত শব্দ বোঝে না। আয়ের বিপরীত শব্দ ব্যয়, সত্য এটা বিপরীত শব্দ মিথ্যা, দিনের বিপরীত শব্দ রাত, ঠিক এগুলি হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা তেমন কিছু না। বিরোধার্থক কি? বিরোধ মানে কি? বিরোধ মানে আমরা সবাই জানি ঝগড়া, মারামারি, গুতাগুতি যা আছে সব হচ্ছে বিরোধ। এবং দেখো এখানে যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ সবই হচ্ছে মূলত বিরোধ বা বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব। যেমন অহিনকুল, এই শব্দটা তোমরা অনেকেই জানো না, কিন্তু দেখো তোমরা কিন্তু সাপ শব্দটার অর্থ শুনেছ, বেজির সাথে কিন্তু বেজি শব্দটার অর্থ শুনেছ। তো তোমরা আসলে আজকাল তো ডিজিটাল যুগের ছেলেমেয়েরা যারা গ্রামেও থাকে এখন অনেকের চোখ কান বন্ধ। আমি ছোটবেলাটা দেখেছি, আমি তো গ্রামের মানুষ, যে গ্রামে দেখা যেত যে অনেক সময় দেখছি যে মানে একটা সাপ বেজিকে ধরে মানে খাচ্ছে। তো ওই যে সাপের সাথে তাহলে এই যে বেজির সম্পর্কটা নিশ্চয়ই তাহলে খুব ভালো একটা হবে না, দুজনের মধ্যে কিন্তু একটা বিরোধপূর্ণ সম্পর্ক। স্বর্গ নরক বা দোজক বা বেহেশত আমরা যাই বলি না কেন, স্বাভাবিকভাবেই একটার বিপরীত আরেকটা বা একটার বিরোধ আরেকটা শব্দ, এটাই হচ্ছে মূলত বিরোধার্থক দ্বন্দ্ব। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা বৈরী অর্থ প্রকাশ করে, অর্থাৎ বৈরী মানে কি একটা খারাপ সম্পর্ক, অর্থাৎ একটার বিরোধে আর একটা শব্দ, এটাকে আমরা বলি হচ্ছে মূলত বিরোধার্থক দ্বন্দ্ব। ধনী দরিদ্র স্বাভাবিকভাবেই বলার অপেক্ষা রাখে না, এমনিতেই এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় এটা হচ্ছে পরস্পর বিরোধার্থক শব্দ বা বিরোধার্থক দ্বন্দ্ব। সংখ্যাবাচক শব্দ কে? সংখ্যা আমরা সবসময় কথার মধ্যে এরকম বলি, এই কখনো 9-6 কথা বলবা না। তাহলে এই যে 9-6 একটাও মানে দুটোই কি লক্ষ্য করে দেখো, এটাও সংখ্যাবাচক শব্দ, ওইটাও কিন্তু সংখ্যাবাচক শব্দ। আর যখন দেখবো আমরা এরকম ঠিক সংখ্যাবাচক শব্দ, সেটাই হচ্ছে মূলত সংখ্যাবাচক
দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব এটা একেবারে সহজ, বহু পদ মিলে অর্থাৎ অনেকগুলো পদ মিলে যেটা হয় সেটাই বহুপদী দ্বন্দ্ব। আর পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট না, পড়ার খুব একটা দরকার নেই। তবে হ্যাঁ, পরীক্ষার জন্য অলুক দ্বন্দ্ব এটা মোস্ট ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং ভাইয়ার কাছ থেকে শেষবারের মতো সুন্দর করে বুঝে নিতে হবে। এতক্ষণ যা বক বক করছি এটা পরীক্ষা আসবে কিনা আমি শিওর না, নাও আসতে পারে, কিন্তু এই অলুক দ্বন্দ্বটা আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেমন? সো চলো আমরা অলুক দ্বন্দ্বটা সবাই সুন্দর করে একটু বুঝে নেই। প্রথম কথা হচ্ছে, আমি যদি অলুক এই শব্দটার অর্থ বুঝতে পারি তাহলে দেখা যাবে আমি অলুক দ্বন্দ্ব খুব সহজে বুঝতে পারবো। অলুক শব্দটার অর্থ হচ্ছে মূলত নয় লোপ। নয় লোপ মানে কি? লোপ শব্দটার অর্থ কি? লোপ শব্দটার অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। আমি কি বোঝাতে পেরেছি? শব্দের অর্থ বুঝলে অনেক সময় অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা মূল শব্দের অর্থটাই ভালোভাবে জানি না, আর যখন জানি না তখনই এই সমস্যাগুলো হয়। আবারও বলছি, অলুক শব্দের মূল অর্থ হচ্ছে নয় লোপ। নয় লোপ শব্দটার অর্থ হচ্ছে, লোপ পাওয়া শব্দটার অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। হ্রাস পাওয়া বা কমে যাওয়া বলতে কি বোঝায়? সিম্পলি মনে করো যে আমার কাছে দুইটা জিনিস আছে, এর থেকে একটা কমে গেল, এটাই হচ্ছে হ্রাস পাওয়া। আর একটা কমে গেল, এটাই হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তো অলুক দ্বন্দ্বটা কি? আমরা সহজে মনে রাখবো, মূল শব্দ, এই যে মূল শব্দে ছিল কোলে, ব্যাস বাক্যেও কোলে। মূল শব্দে ছিল পিঠে, ব্যাস বাক্যেও পিঠে। তাহলে কি হলো ভাইয়ারা? দেখো, মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো প্রকার কোনো কিছু হ্রাস পায়নি বা কমেনি, অর্থাৎ যা ছিল ঠিক তাই আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে সমাসে মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছু হ্রাস পায় না, একেবারে যা থাকে তাই বসে যায়, সেটাই হচ্ছে মূলত অলুক দ্বন্দ্ব সমাস। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, দেখো যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, এখানেও কিন্তু ভাই পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থই সমানভাবে প্রাধান্য পেয়েছে। তুমি বলতে পারবা না যে ভাইয়া জলের সাথে স্থলের কোনো সম্পর্ক নেই। অবশ্যই মাটির সাথে পানির সম্পর্ক সব সময় আছে, পূর্বপদ পরপদ। তাহলে অলুক দ্বন্দ্ব সমাস কি হলো? কোনো কিছু লোপ না পেয়ে, অর্থাৎ মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে যখন কোনো কিছু লোপ পায় না, অর্থাৎ যা থাকে তাই থেকে যায়, সেটাই হচ্ছে মূলত অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, আমরা কমেন্ট বক্সটা জাস্ট 1 মিনিটের জন্য একটু অন করে দিচ্ছি, এবং আমাকে বেশি বোঝাতে হবে না, তুমি শুধু আমাকে বলো তো অলুক দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছো কিনা। এটা বুঝলেই হবে, আর কিছু না বুঝলে হবে। সবাই বুঝতে পারছো? সত্যি করে বলবা কিন্তু, মিথ্যা কথা বলবা না। অনেকে লিখছো বুঝতে পারিনি। আমার কেন জানি মনে হয়, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ক্লাসে মন ছিল না। তুমি যদি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতে তাহলে অবশ্যই তুমি বুঝতে পারতে। কেননা একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমাদের বইয়ে ভাইয়ে সবকিছু লেখা থাকে, কিন্তু তারপরেও আমাদেরকে কেন বিভিন্ন টিচার, বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় কেন আমাদেরকে ছোটাছুটি করতে হয়?
এর কারণ হচ্ছে একটাই যে দেখো আমি তোমাকে কত শর্টকাটে সুন্দর করে বুঝালাম, বইয়েরটাই কিন্তু বুঝাইছি। আমি তো আর অন্য জগৎ থেকে অন্য জায়গা থেকে শিখে আসিনি। আমি যখন তোমাদের মতো ক্লাসে ছিলাম, তোমাদের মতো ক্লাসে এটা শিখছি। তো দেখো কথা হচ্ছে যে তুমি যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে দেখবো অটোমেটিক বুঝতে পারছো। আর তুমি যদি মন না দাও, আমি যদি 100 ভাবে বুঝাই দিই তুমি বুঝবা না। আমি কি বোঝাতে পারছি? একজন ভালো একটা প্রশ্ন করছে যে ভাই বোন এটা অলুক সমাস কিনা, একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, ভাই বোন এটা কি শব্দ? পরস্পর সমর্থক শব্দ। দ্যাটস আমরা ওখানে অলুক না বলে মূলত সমর্থক বল। ঠিক আছে, বইয়ে যেটা লেখা আছে, বইটা আমরা একটু খুলে দেখবো যে ওখানে সমর্থক শব্দ নাকি হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, যেটাই থাকে সেটা কিন্তু, আর যাই হোক আমরা অন্তত অলুকটা আর বলবো না। ক্লিয়ার? থ্যাংক ইউ। এইগুলো বইয়ের কোথায় আছে? এইগুলো বইয়ের ভাই তোমাদের 9-10-এর যে একটা ব্যাকরণ বই রয়েছে, টেক্সট বই, টেক্সট বইটা একটু খুলবা, মাঝে মাঝে একটু খুলে দেখতে হয়, না হলে বইয়ে জং ধরে যায়। বুঝতে পারছো? সো কি যেন বলছিলাম, বইটই খুলে দেখবে এবং বই খুলে দেখবা আহ, সমাস বলে বড় একটা চ্যাপ্টার রয়েছে, এবং ওখানে যে সুন্দর করে এটা একটু দেখে নিও। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আবার কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি এবং আমরা পরবর্তী টপিকে চলে যাব। খুবই ইম্পর্টেন্ট টপিক, তৎপুরুষ সমাস। চলো তাহলে আমরা তৎপুরুষ সমাসের কাছে চলে যাই, এবং প্রথম কথা হচ্ছে, তোমার সাথে আমার কথা কি ছিল যে আমরা সমাসটা শিখবো কিভাবে? পূর্বপদ এবং পরপদ, এই দুইটা শব্দের উপর বা এই দুইটা টার্মের উপর গুরুত্ব দিয়ে এটা আমরা জানার, এটা আমরা বোঝার, এটা আমরা শেখার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে তৎপুরুষ সমাস শেখার আগে প্রথম কথা কি ছিল? আমরা প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, প্রাধান্য পাওয়া মানে কি? গুরুত্ব পাওয়া। তাহলে কি হলো এই সমাসে? কি হলো এই সমাসে? পরপদের অর্থই প্রাধান্য পায়। এখন কেউ যদি আমাকে বলে যে ভাইয়া আমি তো পরপদ চিনি না, তাহলে কিন্তু সত্যি কথা বলতে আমাকে, আমার পক্ষে এখন নতুন করে আবার পরপদটা শেখানো সম্ভব নয়। কারণ আমি দেখো ক্লাসের শুরুতে প্রায় 10 মিনিট বকবক করেছি পূর্বপদ আর পরপদ। তো আমার মনে হয় ভাইয়া তোমরা কি বলবো, বুঝেছো যে এটা পূর্বপদ এটা পরপদ। তো যেটা বলছিলাম, তৎপুরুষ সমাস চেনার সবার আগে আমি ধরে নিচ্ছি আমি তৎপুরুষের তও জানি না, বুঝি না, বোঝার দরকার নেই। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। সেটা কেমন? যেমন একটা শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, দুঃখ প্রাপ্ত, এটা হচ্ছে মূল শব্দ। এবার এই শব্দটাকে আমরা ব্যাস বাক্য কি করেছি? এই শব্দের ব্যাস বাক্য করেছি জাস্ট দুঃখকে প্রাপ্ত। এটার ব্যাস বাক্য কি? দুঃখকে প্রাপ্ত। এখন যদি আমি তোমাকে বলি এই দুইটা শব্দের মধ্যে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা, এটা কি তুমি বের করতে পারবা না? আমার বিশ্বাস তুমি বের করতে পারবা। এটা যদি না পারো তাহলে কিন্তু আসলে আর এটা বোঝা যাবে না। পথের রাজা, পথ এটা পূর্বপদ, রাজা এটাই পরপদ। অকাল মৃত্যু, মৃত্যু এটা পরপদ, তারপরে অকাল এটা পূর্বপদ। তাহলে দেখো ভাই আমি এতক্ষণ কি বুঝালাম? আমি কিন্তু এতক্ষণ কিছুই বুঝাইনি, আমি শুধু একটা জিনিসই বোঝাতে চেয়েছি, পূর্বপদ এবং পরপদের বিষয়টা। এবং একটা জিনিস এখন বুঝতে হবে যে এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা।
প্রথমটা বুঝি, দুঃখকে প্রাপ্ত, প্রাপ্ত মানে কি? পাওয়া। আগে তো পাওয়া, তারপরে আমি জীবনে কি পেয়েছি, দুঃখ পেয়েছি না সুখ পেয়েছি, সেটা পরের ব্যাপার। মনে করো তুমি হয়তো এটা এখন বোঝো না, আমিও বুঝি না, কিন্তু আমার কেন জানি মনে হয় মানুষ জীবনের একেবারে শেষ পর্যায়ে যে যখন সে জীবন সামনে চলে আসে, তখন যখন জীবনের অনেক অতীত স্মৃতির কথা সে ভাবে, তখন আমার কেন জানি মনে হয় সে হিসাব মেলায় যে আমি আমার সারা জীবন ধরে সুখ পেয়েছি নাকি দুঃখ পেয়েছি বেশি। মিলাতেই পার, আমরাই তো মাঝে মাঝে এখন মিলাই, তাই না? তো আমি তো আগে পাবো, তারপরে না সেটা সুখ নাকি দুঃখ সেটা পরের ব্যাপার। আগে তো রাজা, তারপরে সেই রাজাকে তুলনা করা হচ্ছে কার সাথে? পথের সাথে নাকি অন্য কিছুর সাথে। আগে তো মৃত্যু, তারপরে সেই মৃত্যুটা কেমন মৃত্যু? অকালে মৃত্যু নাকি কালে বা অর্থাৎ সঠিক সময় মৃত্যু। খুবই কমন সেন্সের বিষয় ভাই, এগুলো কখনো মুখস্থ করে হবে না। সো বোঝার চেষ্টা করো বাবারা, যে আগে তো পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে, তারপরে না অন্য কিছু। এবং আরেকটা কথা আমরা এখন মনে রাখবো, আমরা এতক্ষণ বুঝলাম যে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আর একটা কথা মনে রাখবো যে এই তৎপুরুষ সমাসে পূর্ব পদে, এখানে একটুখানি কারেকশন দরকার ছিল, এখানে হবে পূর্ব পদে সবসময় বিভক্তির লোপ পায়। আমি ঠিক করে দিচ্ছি, এটা ঠিক না, আসলে আমি একটু অ্যাড করলে ভালো হতো। পূর্ব পদে বিভক্তির লোপ পায়, অর্থাৎ পূর্ব পদে ব্যাস বাক্যে সব সময়, এই যে দেখো এই কে কিন্তু একটা বিভক্তি, এই কে একটা বিভক্তি, এই র একটা বিভক্তি, এই এটা কিন্তু একটা বিভক্তি। তাহলে আমরা খুব সংক্ষেপে কি বলতে পারি? তৎপুরুষ সমাস হচ্ছে সেই সমাস যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্ব পদে বিভক্তির লোপ পায়, সেটাকে বলা হয় হচ্ছে মূলত তৎপুরুষ সমাস। আশা করছি বুঝতে পেরেছো। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি তো বিভক্তি চিনি না, তাহলে আমি কি করব? আমি একেবারে ভাই খোলামেলা একটা কথা বলি, তোমরা এখন পর্যন্ত যারা বিভক্তি চেনো না, বিভক্তি পারো না, তোমাদের 9-10-এর যে ব্যাকরণ বইটা, ওখানে বিভক্তি নামে একটা চ্যাপ্টার বা বিভক্তি বেশ বড় করে লেখা আছে। এত কিছু জানার দরকার নেই, আমি স্লাইডে এই যে বিভক্তিটা দেখাচ্ছি, এটা তোমরা খুব গুরুত্ব দিয়ে সুন্দর করে এই বিভক্তিগুলো একটা পারলে ছবি তুলে রাখো এবং সুন্দর করে ঠোঁটস্থ করে রাখতে পারো। আমি কথা দিচ্ছি এবং একেবারে বাস্তব কথা, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস থেকে যদি তুমি সত্যিকার অর্থে প্রশ্ন আনসার করতে চাও, তোমাকে অবশ্যই এই বিভক্তিগুলো মনে রাখতে হবে। বিভক্তি ছাড়া তৎপুরুষ সমাস থেকে পরীক্ষায় আনসার করাটা একটু টাফ। এবং আমার কাছে তৎপুরুষ সমাসটা সবচেয়ে সহজ লাগে একটাই কারণে, যে কোনো স্টুডেন্ট যদি বিভক্তিগুলো ভালোভাবে জানে, তাহলে কোনটা কোন তৎপুরুষ সমাস এটা খুব সহজেই চেনা যায়, এটা খুব সহজেই পারা যায়। আমি কি বোঝাতে পেরেছি? তো চলো আমরা মূল তৎপুরুষ সমাসে যাব। তার আগে এখন একটু বলো তো, এই যে তৎপুরুষ সমাসকে আমি এতক্ষণ বুঝালাম, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে বিভক্তির লোপ পায়, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ভাইরা। সবাই কি বুঝতে পারছো? একেবারে সহজ, আমার মনে হয় একটু মনোযোগ দিলেই হয়ে যাবে।
ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। এবার তাহলে কমেন্ট বক্সটা অফ করে রাখি এবং চলো আমরা সহজে বুঝে আসি। তো আহ, বিভক্তি যেহেতু 7 প্রকার, আমরা মোটামুটি ভাবে আহ, একটা একটা করে বুঝি। এত বোঝার দরকার নেই, একেবারে সহজ কথা। যেটা যে বিভক্তি সেটা সেই তৎপুরুষ সমাস। যেমন দ্বিতীয় তৎপুরুষ বোঝার আগে আমাকে সবার আগে জানতে হবে কে, রে, এ, রে, এই শব্দগুলো হচ্ছে সব দ্বিতীয় বিভক্তি। আর এই দ্বিতীয় বিভক্তি আহ, যেটার ব্যাস বাক্যে থাকবে সেটাই হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আম কুড়ানো, তোমাদের হয়তো অনেকের অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমার ছোট্টবেলায় অভিজ্ঞতা আছে। দেখবা যে এই যে এখন মোটামুটি এখন আম প্রায় পাকবো পাকবো ভাব। তো এখন মনে করো হঠাৎ করে ঝড় হলো, ঝড়ে কি হবে? আম সব টুকটাক করে পড়ে যাবে। তো এই যে আম কুড়ানো, একটা অন্যরকম মজা আছে কিন্তু, বুঝতে পেরেছো? তো এই যে দেখো, আমকে কুড়ানো, এই কেটা কি? এই কেটাই তো বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। আর এই দ্বিতীয় বিভক্তি রেশ পেয়ে কি হয়েছে? দ্বিতীয় তৎপুরুষ। বই পড়া, বইকে পড়া। চরণাশ্রিত, চরণ মানে কি? আমি জানি তোমরা অনেকে আছো না, চরণ মানে হচ্ছে পা। অর্থাৎ এই যে অনেকে দেখবা যে পায়ে সালাম করে, এ করে, তা করে, প্রণাম করে, অনেক কিছু। তো এটাই চরণাশ্রিত। তো যাই হোক, এইটাই দেখো সবসময় কি হয়েছে, পূর্ব পদে কিন্তু কি হচ্ছে, বিভক্তির কিন্তু লোপ পেয়েছে। আর যেখানে পূর্ব পদে ঠিক এরকম বিভক্তির লোপ পায়, সেটাই হচ্ছে মূলত পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লোপ পায়, সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। একইভাবে যে সমাসে ব্যাস বাক্যে তৃতীয়া বিভক্তির লোপ দ্বারা সমাস হয়, সেটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। ছায়া শীতল, ছায়া শীতল কি? যে কোনো গাছের ছায়া যে শীতল এবং ঠান্ডা, সেটাই বলা হয় ছায়া শীতল। তো যেটা বলছিলাম, দেখো ছায়া শীতল কি, এখানে এই দ্বারা, দিয়া, কর্তৃক, এই ধরনের আহ, বিভক্তি যুক্ত হয়ে যে সমাসগুলো হয়, সেটাই হচ্ছে মূলত তৃতীয়া তৎপুরুষ সমাস। আশা করছি ভাইয়া বিষয়গুলো বুঝতে পারছি। চতুর্থী তৎপুরুষ কে? চতুর্থী তৎপুরুষ হচ্ছে এইটাই। এই জায়গাটা একটা কনফিউজিং জায়গা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝে নাও। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে, রে, এরে, আবার চতুর্থী বিভক্তি হচ্ছে কে, রে, এরে, তাহলে আহ পরীক্ষায় আমি কি দ্বিতীয় তৎপুরুষ অ্যান্সার করব নাকি চতুর্থী তৎপুরুষ অ্যান্সার করব? এটা কাইন্ডলি একটু বলেন। এটা অনেকেই প্রশ্ন করে। তো এটা আসলে খুবই যৌক্তিক একটা প্রশ্ন এবং এটা খুবই সুন্দর একটা জিজ্ঞাসা তোমাদের। এটা নিয়ে সমস্যার কিছু নেই। তো চলো আমরা এই জিনিসটা একটু কনসেপ্টে ক্লিয়ার করি। সেটা হচ্ছে এরকম, একেবারে সহজে আমরা একটা মনে রাখবো। সেটা হচ্ছে এই, সেটা কি, কে, রে, এরে, এই বিভক্তিগুলো যদি এমন কোনো সমাসের মধ্যে থাকে যে সমাসে ব্যাস বাক্য দ্বারা এমন কিছু বোঝাচ্ছে যেটা হচ্ছে একেবারে সম্প্রদান করা, অর্থাৎ নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করা যদি কখনো বোঝায়, সেটাই হচ্ছে হবে চতুর্থী তৎপুরুষ সমাস। আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমাদের দৈনন্দিন জীবনে চলতে যে আমরা এরকম অনেক কাজ করি যেটা এখন নিঃস্বার্থভাবে দিই। যেমন ভিক্ষুককে আমরা যে ভিক্ষাটা দেই, আমরা নিশ্চয়ই এরকম কল্পনা বা চিন্তা করে দেই না যে আজকে ভিখারিকে 2 টাকা দিচ্ছি, পরের দিন ওর কাছ থেকে 10 টাকা নিয়ে নিব। এরকম চিন্তা করে কিন্তু আমরা কেউ কখনো দেই না। তাহলে ওই যে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছি, এটা কি নিঃস্বার্থভাবে ত্যাগ করে দিচ্ছি? তাহলে এই যে ভিক্ষুককে আমি নিঃস্বার্থভাবে ত্যাগ করে দিলাম, ভিক্ষুককে, এই কেটাই হচ্ছে মূলত চতুর্থী তৎপুরুষ সমাস। আমি কি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। অর্থাৎ নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করে যদি বোঝায়, সেক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ সমাস। আর নিঃস্বার্থভাবে বা সত্য ত্যাগ করে যদি আমি কিছু না দেই, সেটাই হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। ঈদগাহ, আমরা সবাই জানি ঈদের দিন আমরা ঈদগাহে যাই কি নামাজ পড়তে।
তাহলে এই যে গা মানে কিন্তু মূলত স্থান, ঠিক আছে? আমরা ঈদগাহে যে নামাজ পড়তে যাই, আমরা নিঃস্বার্থভাবে কোনো কি আশা আকাঙ্ক্ষা বা কোনো কিছু আমরা কিন্তু কোনো সত্য বলো নিঃস্বার্থভাবেই কিন্তু আমরা মূলত কিন্তু ঈদগাহে যাই, যে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে এসে সবাই একসাথে বেশ মোলাকাত করবো, তারপরে চলে আসবো। তাহলে এই যে জায়গাগুলো, এই যে বিষয়গুলো, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, সৎ পাত্রে কন্যাদান করা, সবই হচ্ছে মূলত চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ বলা যেতে পারে। কেননা এগুলো হচ্ছে আমরা একেবারে নিঃস্বার্থভাবে ত্যাগ করে দিই। ক্লিয়ার? এটা ভাই একটু কনফিউজিং মনে হয়, কিন্তু তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো রয়েছে বা প্রয়োজনে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের বইও দুই একটা বই একটু দেখতে পারো। আসলে যে কোনো বই, তোমাদের একটা ছোট বুদ্ধি দেই, তোমরা যখন যে ক্লাসে পড়বা সবসময় চেষ্টা করবা ওই ক্লাসের থেকেও আরো এক ক্লাস উপরের বই পুস্তক দেখা। যেমন তুমি এখন ক্লাস 10-এ পড়ছো, তোমার যেখানে কনফিউশন, তুমি ক্লাস 8-এর বই বা 5-এর বই দেখে কনফিউশন ক্লিয়ার হবে না, বরং তুমি চেষ্টা করবা আরো এক ক্লাস উপরের একটা বই পড়ে দেখার। পঞ্চমী তৎপুরুষ, সহজ কথা, পঞ্চমী বিভক্তি যেখানে পঞ্চমী তৎপুরুষ সেখানে। দেশ ত্যাগ, দেশ হতে ত্যাগ, এই যে ত্যাগ, পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, দেশ পূর্বপদ, এবং মাঝখানে কি হয়েছে, মাঝখানে পঞ্চমী বিভক্তি যুক্ত হয়েছে। আর যেখানে এরকম পঞ্চমী বিভক্তি যুক্ত হবে সেটা হচ্ছে মূলত পঞ্চমী তৎপুরুষ সমাস। থ্যাংক ইউ। ষষ্ঠী তৎপুরুষ সমাস যথারীতি র র র। কথা কি ছিল? র, ও এখানে লেখা আছে র এর দের, এই সবই হচ্ছে মূলত ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তি দিয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। সপ্তমী তৎপুরুষ, এই যে অকালে এ, বনে এ, ভোজনে এ, অর্থাৎ এ, ইয় বা অন্তস্থ ইয় অথবা তে, এই তিনটার সম্মিলিতভাবেই কিন্তু কি হয়, সপ্তমী বিভক্তি হয়, আর যেখানে সপ্তমী বিভক্তি হয় সেখানে সপ্তমী তৎপুরুষ সমাস হয়। থ্যাংক ইউ। আশা করছি ভাই বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হচ্ছে, এতক্ষণ যদি কিছু নাও বুঝে থাকো সমস্যা নাই, সহজ কথা বলি, একেবারে খোলামেলা কথা, কিন্তু এখন যেটা বুঝাবো এটা বুঝতে হবে, কেননা এটা না বুঝলে পরীক্ষায় একটা নাম্বার কাটা যেতেও পারে। কেননা তৎপুরুষ সমাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই নং তৎপুরুষ সমাস, এটা বুঝতে হবে, এটা না বুঝলে আজকে হবে না, ক্লাসটাই বৃথা আজকে। ঠিক আছে? সো আমরা এই নং তৎপুরুষ সমাসটা বোঝার চেষ্টা করব, এবং সেটা হচ্ছে একেবারে শর্টকাট, বেশি বুঝতে গেলে মাথায় হ্যাং হয়ে যাবে, একেবারে শর্টকাটে বোঝার চেষ্টা করো। সবাই মনোযোগ দিয়ে আরেকবার শোনো, সবাই সোজায় বসো এবং খাতা কলমে সুন্দর করে লিখে রাখো। লিখে রাখো, যে সকল শব্দ অ বা ব দিয়ে শুরু হয়, আবার লেখো, যে সকল শব্দ অ বা ব দিয়ে শুরু হবে সেই সকল শব্দগুলো আমরা ন অর্থাৎ দন্তন্য দিয়ে ব্যাস বাক্য করতে পারি। আমি আরেকবার বলছি, একটু লেখো, যে সকল শব্দ অ বা ব দিয়ে শুরু হবে সেই সকল শব্দের ক্ষেত্রে আমরা ব্যাস বাক্য করতে পারি কি দিয়ে? ন দিয়ে। আর যেখানে ব্যাস বাক্যে ন বা নয় থাকে সেটাই হয়ে যায় নং তৎপুরুষ সমাস। যেমন দেখো, এখানে মূল শব্দ ছিল অনাচার, তাহলে কথা কি ছিল তোমার সাথে? এই যে দেখো, মূল শব্দ অ দিয়ে শুরু হয়েছে, তোমার কাজ হচ্ছে একটাই, সবসময় মনে রাখবা, ওয়া দিয়ে বা ব দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তুমি ব্যাস বাক্য করবা নয় অথবা ন দিয়ে। তুমি যদি এখানে ন লেখো তাতেও সমস্যা নেই। আবার বলছি, ব্যাস বাক্যে যদি তুমি নয় না লিখে এখানে ন লেখো কোনো সমস্যা নেই, অনেক বইয়ে ন লেখা নাই, বাট আমি বলছি লিখবা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে অ বা ব দিয়ে যদি কোনো শব্দ থাকে আমি ব্যাস বাক্য করব ন দিয়ে, আর কি করব, এই মূল শব্দের বিপরীত শব্দটা লিখে দিব। অনাচারের বিপরীত শব্দ আচার,
অনৈক্য এর বিপরীত শব্দ ঐক্য, অকাতর এর বিপরীত শব্দ কাতর। ক্লিয়ার কিনা? তাহলে সহজ শর্টকাট, অ বা ব দিয়ে যদি কোনো কি থাকে, অ বা ব দিয়ে যদি কোনো শব্দ থাকে ব্যাস বাক্য করব ন দিয়ে, আর নর পরে এর বিপরীত শব্দটা লিখে দিব, সেটা হয়ে যাবে নং তৎপুরুষ সমাস। অনেকে বলতে পারো যে ভাই আপনি যে ব দিয়ে লিখলেন, ব দিয়ে তো এখানে কোনো এক্সাম্পল দেখতে পাচ্ছি না। আমি ব দিয়ে এক্সাম্পল লিখে দিচ্ছি। কথায় কথায় দেখবা অনেকেই বলে এই তুই একটা বেয়াদব, এই যে ব দিয়ে শুরু হয়েছিল, আমি এটার ব্যাস বাক্য করলাম ন আদব, এই কারণে এটা হয়ে গেল, কি হয়ে গেল, নং তৎপুরুষ সমাস। আমি কি বোঝাতে পারলাম? আমি লিখলাম বেতার, আজকাল দেশে তো ফেসবুক ইউটিউব এসে বেতারের কোনো গন্ধ নাই। এখান থেকে 20-25 বছর আগেও গ্রামে গেলে দেখা যেত সবার কাছে একটা করে ছোট্ট ছোট্ট রেডিও, ছোটবেলায় আমার কাছেও ছিল একটা। তো এই যে বেতার, নতার, শেষ, নং তৎপুরুষ। কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। তৎপুরুষ সমাজ না বুঝলেও সমস্যা নেই, এটা বোঝনি কে কে সত্যি করে বলতে হবে, এবং ফ্রাঙ্কলি বলতে হবে ভাই এটা বুঝি নাই। এটা না বুঝলে ক্লাস করে লাভ নাই, সত্যি কথা। তবে আমার বিশ্বাস একটু মনোযোগ দিয়ে শুনলে এটা বোঝার কথা। আমি এখানে কোনো আহামরি কঠিন কিছু লিখিনি বা বলিনি। সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ। একটু কমেন্ট বক্সে জানাও তো ভাই কে কে বুঝতে পেরেছো। এত কষ্ট করে ভাই তোমাদের বুঝাই, এরপরেও যদি তোমরা না বোঝো এটা কিন্তু সত্যি অনেক কষ্ট লাগবে। তোমরা লক্ষ্য করে দেখবা আমি তোমাদের অনেক ধীরে ধীরে আস্তে আস্তে বুঝাই, এবং আমার মনে হয় আমার মতো এত ধীরে ধীরে কেউই তোমাদের পড়ায় না। আসলে আমি এমনিতেই মানুষটা এরকম একটু ধীরে ধীরে মনে হয় একটু কথা বলি, আর ক্লাসে আসলে আমি আরো স্লো হয়ে যাই, কেননা আমি চাই আমার ক্লাসের 100 জনের 100 জনই বুঝুক। আমি চাইলে ধুমধাম করে ক্লাস আমি আধা ঘন্টায় শেষ করে দিতে পারি, কিন্তু আধা ঘন্টায় শেষ করলাম, 100 জনে 50 জন বুঝলো আর 50 জন বুঝলো না, আমার ওই বুঝায় লাভ নাই। দ্যাটস আমি সবসময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করি, অ্যান্ড ভেরি শর্টকাট। কিন্তু দেখা গেল যে আমি বা টিচাররা বুঝিয়ে দিচ্ছে, দেখো আমাদের ভাইয়ারা তোমাদের কত কষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে বুঝায়। আমার মনে হয় তোমাদের স্কুলের স্যার বা অন্যান্য অনেক টিচারদের থেকেও একেবারে আমরা খারাপভাবে বুঝাই না। এখন দেখা গেল যে আমরা ভালোভাবে বুঝাচ্ছি, তোমার কোনো মনোযোগ নাই, চোখ একদিকে, কান একদিকে, ঠ্যাং একদিকে, পা একদিকে। তাইলে তো বাবা এটা হবে না। আমি কেন পৃথিবীর সেরা টিচার এনে দিলেও কাজ হবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। ওকে, সো আমার কথা হচ্ছে একটু মনোযোগ দিতে হবে বাবা, একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তবে হ্যাঁ, আমার কাছে একটা জিনিস সুবিধার মনে হয় যে আমাদের শিখর কিন্তু এটা একটা বড় প্লাস পয়েন্ট। সাপোজ তুমি কোনো একটা জায়গায় বুঝতে পারোনি, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ক্লাসটা শেষে, ওটা তো রেকর্ডিং থাকে, সো রেকর্ডিংটা ওই জায়গাটায় গেলে যে একটু দেখে আসলে, এটা তেমন কঠিন কিছু না। রেকর্ডিংটা একটু দেখলে, রেকর্ডিং দেখলে দেখা গেল ইজি হয়ে গেল। তারপরে অ্যানিমেটেড ভিডিও থাকে, ঠিক আছে, এটা থেকেও বোঝা যায়। ঠিক আছে, তাড়াতাড়ি যাচ্ছি, সমস্যা নেই। তাহলে চলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে চলে যাই এবং আমরা 2-5 মিনিটের মধ্যে এটা শেষ করব। তো আমরা কমেন্ট বক্সটা আরেকবার একটু অফ করে দিচ্ছি, এবং আমরা এরপরে যেটা বুঝবো সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। ওই যে অলুক দ্বন্দ্ব যে বুঝবে, অলুক তৎপুরুষ সে বুঝতে বাধ্য। এখন কেউ যদি আহ অলুক দ্বন্দ্ব না বুঝে থাকে, তার পক্ষে কিন্তু অলুক তৎপুরুষ বোঝা সম্ভব না। আমি একেবারে সোজাসুজি কথা বলি ভাই, অলুক শব্দটা আমি একটু আগে কি বুঝাই দিয়ে আসছি, নয় লোপ, অর্থাৎ যেখানে কোনো কিছু লোপ পায় না, অর্থাৎ মূল শব্দ কলের, ব্যাস বাক্যেও কলের, মূল শব্দে গান, ব্যাস বাক্যেও গান, মূল শব্দ গায়ে, ব্যাস বাক্য গায়ে, মূল শব্দ পড়া, ব্যাস বাক্য গায়ে। দেখো
পূর্বপদ, পরপদ এবং মূল শব্দের মধ্যে কোনো জায়গায় কোথাও কোনো কিছু লোপ পায়নি, হ্রাস পায়নি, কমেনি, বিলুপ্ত হয়নি, দ্যাট ইজ কল্ড অলোপ তৎপুরুষ সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছো? আর এই যে এত নাটক লেখে এসব কিছু মনে রাখতে হবে না, এই লাইফে কোনো কাজে লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা যেটা বুঝবো সেটা আরো সহজ, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এই উপপদ তৎপুরুষ সমাসে এখানে কত কিছু লেখা আছে, কিচ্ছু মনে রাখার দরকার নেই, কিচ্ছু মনে রাখার দরকার নেই, কেন এটা বুঝতে গেলে তোমার মাথায় হ্যাং হয়ে যাবে, বাবার এই কি লেখা, এত বোঝার দরকার নেই বাবা। তোমাকে আমি একটা শর্টকাট করে দিচ্ছি, তুমি শর্টকাটটা মনে রাখো। শর্টকাটটা হচ্ছে যে কোনো শব্দকে তুমি ব্যাস বাক্য করে ফেলবা, ঠিক আছে? যে কোনো একটা শব্দ তুমি যাই বলবা সেটার ব্যাস বাক্য করে, যদি দেখো কোনো ব্যাস বাক্যের শেষে যে বা যা আসছে, যে বা যা যদি কোনো ব্যাস বাক্যের শেষে চলে আসে, সেটাই হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। কেন হবে তোমার তো জানার দরকার নেই, হবে তাই হবে। যেমন ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, এবং আরেকটা কথা বলে দিই, যে সব সময় ব্যক্তির ক্ষেত্রে বসে, আর যা সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে, তবে অনেক সময় প্রাণীর ক্ষেত্রেও বসতে পারে, ঠিক আছে? যেমন জলে চরে যা, আমরা সবাই জানি জলে বা পানিতে চরে কি, জলজ প্রাণী। সো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, তো ওই স্বর্গের যে দেবতা বাবা তাকে জয় করা, তার মানে বুঝতে পারছো কত ক্ষমতাশালী, তাকে বলা হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে যে জয় করেছে নিশ্চয়ই সে একজন ব্যক্তি। তাহলে দেখো শেষে যে, জলে চরে যা, যা হয়ে গেল, যে যা ইকুয়াল টু উপপদ তৎপুরুষ সমাস। কনসেপ্ট ক্লিয়ার কিনা? গৃহস্থ, গৃহে স্থিত যে, অর্থাৎ গৃহে বা ঘরে যে থাকে, দ্যাট ইজ কল্ড গৃহস্থ। হয়ে গেছে, একেবারে সহজ। আশা করছি ভাই বুঝতে পেরেছো এবং না বোঝার কিছু নাই। আর না বুঝলে একটু পরে আমি তোমার কমেন্ট বক্স নিব, কমেন্ট বক্সে তোমার কমেন্ট শুনবো। তার আগে ছোট্ট করে চলো আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। আজকের ক্লাসের উপর বেসিস করে আমরা একেবারে খুব চটজলদি 4-5টা প্রশ্ন একটু সলভ করে আসি। প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড। তুমি এই 20 সেকেন্ডের মধ্যেই চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্ন একটু আনসার করার জন্য। চলো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের জন্য, জোয়ার ভাটা কোন সমাসের উদাহরণ? 10 সেকেন্ডের মধ্যে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। উফ, সবাই উত্তর করো প্লিজ। উত্তর হলো কি না হলো এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই, তোমার কাজ অ্যান্সার করে, তুমি অ্যান্সার করবে। আমরা কি একটু ভলিউমটা অফ করে একটু বাড়াতে পারি? ঠান্ডা লাগছে একটু। থ্যাংক ইউ। ডোন্ট ইউ ফিল এনি cool or cold? But I can't tolerate. থ্যাংক ইউ। ওরে বাবা, তোমরা তো সবাই উত্তর করতে পারছো দেখতে পাচ্ছি, তার মানে কি আমি কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে তোমরা কিন্তু সবাই বোঝো, বুঝতে পারছো, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তোমরা হচ্ছে একটু নিজেদেরকে সময় দাও না। একটু সময় দিলেই দেখবা তুমি একেবারে 100 হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো জোয়ার ভাটা আমরা কিন্তু পড়ার মধ্যে বলেছিলাম, জোয়ার ভাটা ওই যে বিপরীতার্থক শব্দ এবং বিপরীতার্থক সমাস। আমি দেখতে পাচ্ছি এখানে একটা বানান ভুল হয়েছে, তোমাদের উচিত ছিল বানানটা আমাকে ঠিক করে দেওয়া, দ্বিতীয় বানানটা এটা। যাই হোক, ভুল হতেই পারে না, আসলে তোমাদের এই স্লাইডগুলো যারা আমরা তৈরি করি তারাও তো মানুষ নাকি, একটা দুইটা শব্দ বানান ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। সো জোয়ার ভাটা দেখলাম দ্বন্দ্ব সমাস। এরপরের প্রশ্নে আমরা চলে যাই,
অলৌকিক কোন সমাসের উদাহরণ? এটা কিন্তু ভাই সবাইকে অ্যান্সার করতে হবে। এটা যে যে অ্যান্সার করতে পারবা আমি সবার ঠিকানা একটা করে ছোট্ট করে চকলেট পাঠিয়ে দিব। আমি কিন্তু একটু আগে অনেক সময় নিয়ে এটা বুঝাইছি। আমার কাছে পোল আসেনি বাবা, আমি তো পোল কোশ্চেন দেইনি রে ভাই। আমি হচ্ছে প্রশ্ন দেখাচ্ছি, তোমরা হচ্ছে দয়া করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট ক্লাস থেকে পোল কোশ্চেন দিব, ডোন্ট ওয়ারি। পোল টোল এগুলো আমার কাছে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে হয় না। তোমার কাজ হচ্ছে তুমি প্রশ্নটা অ্যান্সার করতে পারছো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ওরে বাবা, আমি তো চকলেট কিনতে কিনতে ফতুর হয়ে যাবো দেখতে পাচ্ছি। তোমরা তো সবাই কারেক্ট অ্যান্সার করছো দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? আচ্ছা ঠিক আছে, কথা যেহেতু দিয়েছি চকলেট খাওয়াবো, সমস্যা নেই, থ্যাংক ইউ। এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, নং তৎপুরুষ। কেন নং তৎপুরুষ? এই যে অ দিয়ে শুরু, ব্যাস বাক্য হবে ন দিয়ে, এবং ভাইয়া বলেছিল ন মানেই নং তৎপুরুষ। শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এর মধ্যে যদি কেউ ঢাকায় চলে আসো, আমি চকলেট পাঠানোর আগে আমার কাছ থেকে চকলেট নিয়ে যেও, কেমন? থ্যাংক ইউ। সো অলৌকিক বুঝলাম। এরপরে চা বাগান, এ তো আরো সহজ, তাড়াতাড়ি অ্যান্সার করো এটা। থ্যাংক ইউ। আমরা জানি চা বাগান এর সমাস হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তোমরা হয়তো ভাবছিলে অনেকে এ নাম্বার হবে, এ হবে, তা হবে, এটা না। চায়ের বাগান ইকুয়াল টু ষষ্ঠী। এই যে চায়ের বাগান কি? চায়ের, র এর ষষ্ঠী বিভক্তি, আর যেখানে ষষ্ঠী বিভক্তি সেখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করছি বুঝতে পেরেছ। সো চা বাগান এটা হচ্ছে মূলত ষষ্ঠী তৎপুরুষ সমাসের সুন্দর একটা দৃষ্টান্ত, এবং তোমরা অনেকেই ভুল করেছো, কিচ্ছু যায় আসে না, যত ভুল তত শিখতে পারবে। এরপরের প্রশ্ন, ওহি নকুল, একেবারে সহজ। ওকে পুষ্পিতা, আমি ছেড়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ওহি নকুল একেবারে সহজ। আরাফাত, তাড়াতাড়ি, মাত্র জয়েন হলাম। ওরে বাবা, ক্লাস শেষের দিকে, তুমি এখন জয়েন করছো? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। যাই হোক ভাই, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে রেকর্ডিংটা দেখে নিও। আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক ছিল। সমাস যে ক্লাসে ওঠো না কেন, প্রত্যেকটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সারা জীবন সমাস কিন্তু কাজে লাগবে। আমরা জানি ওহিনকুল হচ্ছে এটা মূলত দ্বন্দ্ব সমাসের উদাহরণ। থ্যাংক ইউ। সো আমার মনে হয় আজকের মতো এখানে আমরা শেষ করতে পারি, এবং আমি কমেন্ট বক্সটা অন রেখেছি। যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থেকে থাকে, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবা। যদি কারো কোথাও কোনো কনফিউশন থেকে থাকে যে ভাই আমি এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, এটা বুঝান, সেটা বুঝান, যদিও এখন বোঝানোর মতো সময় নেই, তবে যদি খুব মোস্ট ইম্পর্টেন্ট কনফিউশন থাকে আমি বুঝিয়ে দিব। স্যার একটা গান শুনান। বাবা গান হবে, কিন্তু আজকে আসলে সত্যি কথা বলতে গান শোনানোর মতো মুডে নাই। তোমরা জানো যে আমরা শিখোর সামনে হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রাম তোমাদের জন্য একেবারেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনছি। সেখানে বেশ কিছু কাজ করতে হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো সেগুলো করতে যে আসলে মাথা হ্যাং পুরোপুরি, ঠিক আছে, মাথা হ্যাং। এই অবস্থায় ক্লাসে গান শোনাতে গেলে আমার আসলে কি বলবো, আমি তোমাকে শোনায় আমার ভালোই লাগবে না। পরে আমরা ফ্রি হয়ে অবসরে, আগে কঠিন টপিকগুলো শেষ হোক, আমরা একদিন সবাই মিলে আমরা একটু ভালো সময় কাটাবো, ঠিক আছে? আসলে বুঝো তো, আসলে এই ধরনের কাজ সবাই মিলে আমরা অ্যাটেন্ডেন্স না থাকলে হয় না, ঠিক আছে? সো যাই হোক, আমরা সবাই মিলে একদিন ভালো একটা সময় কাটাবো, ভালো মুহূর্ত কাটাবো। এখন বলো ভাইয়া, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? বিরোধার্থক দ্বন্দ্বটা একটু বুঝান। আরে বাবা, বিরোধের কি আছে? বিরোধ মানে আমরা সবাই বুঝি। যেমন একটু আগে এই যে কোথায় ওহি নকুল, ওহির সাথে নকুল, এটা বিশাল সবসময় বিরোধ। দা কুমড়া, কুমড়া দিয়ে দা কাটা হয়, তাহলে কুমড়া কি কখনো চাবে? এই দাকে কি কখনো পছন্দ করবে? কখনো পছন্দ করবে না। সহজ কথা। তাহলে দেখো কুমড়ার সাথে দায়ের কি একটা বিরোধপূর্ণ সম্পর্ক, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। আর একটা একেবারে শর্টকাট করে একটা কথা বলি, সেটা হচ্ছে
দ্বন্দ্বের ক্লাসিফিকেশন ভালোভাবে না বুঝো, দ্বন্দ্ব সমাসটা বোঝো। তৎপুরুষ সমাসের ক্লাসিফিকেশন না বুঝো, তৎপুরুষ সমাসটা আগে সুন্দর করে বোঝো। মূল জিনিসটা আগে ভালোভাবে বোঝো, বোঝার পরে আস্তে আস্তে অন্যদিকে যাবে। একদিনে বাবা সব তো বোঝার দরকার নেই, একটু একটু করে বোঝো। আর এর পরেও যদি কারো ভাই কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তোমরা আমাদের ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড আছো, সেখানে আমাকে মেনশন করে বা যেভাবে প্রশ্ন শেয়ার করো যে ভাই আমি এটা বুঝিনি, এটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি সাথে সাথে নাও একটু পরে হলো বুঝিয়ে দেব। সো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।